বিয়ের পর সেই মাস চারেক হয়েছে সবে। আমার স্বামী বাইরে জব করায় বিয়ের পরপরই চাকরির জায়গায় ফেরত গেছে। যেহেতু আমার অফিস এখানে, তাই আমার ওখানে যাওয়া হয়নি। ও চেষ্টা করছে যাতে ট্রান্সফার নিয়ে এখানে আসা যায়। বাড়িতে বাবা মারও বয়স হয়েছে, তাই ওনাদের একা রাখা ঠিক নয়। আমার বাবা মারও একই অবস্থা। তবে দাদা আছে, কিন্তু সেও প্রতি মাসেই 10 দিনের বেশি শহরের বাইরে থাকে। তাই আপাতত দুটো বাড়ি আমার দায়িত্বে। এবার ফেরা যাক আসল কথায়। সেদিন বাবা মা গেছে আমার দুঃসম্পর্কের এক ননদের বাড়ি, তার ছেলের পৈতেতে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার দাদার আবার পাকা দেখা ছিল। হঠাৎ ঠিক হয় বাবা আর মা গেল আমার ননদের বাড়ি, আর আমি যাব দাদার পাকা দেখায়। যদিও ভেবেছিলাম অফিস থেকে একেবারেই মায়ের কাছে চলে যাব, কিন্তু সকালে তাড়াহুড়োয় অনুষ্ঠানে পরার জামা কাপড়ের ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছি। তাই একবার বাড়ি গিয়ে ব্যাগ নিয়ে ও বাড়ি যাব ঠিক করলাম। সেই মতোই করলাম। দিন দিন রাস্তায় যানজট ক্রমশ বেড়েই চলেছে। গাড়ি চালিয়ে যখন ঠিক বাড়িতে এসে পৌঁছলাম, ততক্ষণে আমার আর ইচ্ছা করছে না আবার ওই কোলাহলে গা ভাসাতে। আমি এমনিতেই ভীতু মানুষ, তার ওপর গোটা বাড়িতে আজ কেউ নেই। তাই যতই কষ্ট হোক আমাকে আজকে যে করে হোক বাপের বাড়ি যেতেই হবে। কিন্তু সকাল থেকে খাটাখাটনির জেরে নরম সোফায় গা এলিয়ে একটু বসতেই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। দুপুরে একটা মিটিং ছিল, তাই ফোনটা সাইলেন্ট করা ছিল। তাই বাড়ি থেকে কয়েকবার ফোন আসার পরেও আমি শুনতে পাইনি। যখন আমার ঘুম ভাঙল তখন রাত 1টা। চারিদিক নিশ্চুপ, শুধু টিউবলাইটের আলো যেন গোগ্রাসে অন্ধকারকে গিলে চারিদিক আলো করতে ব্যস্ত। ঘুম ভাঙার খানিকক্ষণ পর একটু ঘোর কাটতে আমি বুঝতে পারলাম সব কিছু। এত রাতে বাড়ি থেকে বেরোনোটাও যে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে তা নয়, তাই চুপচাপ ঘুমিয়ে পড়াটাই শ্রেয়। কিন্তু হঠাৎ মনে পড়ল বাড়িতে কোনো খোঁজ দেওয়া হয়নি। তারা তো সবাই এতক্ষণে চিন্তা করতে শুরু করে দিয়েছে। কিন্তু ঘণ্টাখানেকের রাস্তা মাত্র আমার বাড়ি থেকে এই বাড়ি। রাতের বেলায় তো আরও কম। তা এরকম অনেক সময় তো দাদা চলে আসতো, তাহলে আজকে? তারপর নিজেই আবার ভাবলাম যে কালকে তো বাড়িতে প্রচুর কাজ, তাই সময় পাইনি হয়তো, কিন্তু একটা ফোন করে দিই। আশ্চর্য হওয়া সেই প্রথম ফোনের কল লিস্ট বার করে মাকে ফোন করার আগেই দেখি মায়ের ফোন রিসিভ করা হয়েছে। ভাবলাম হয়তো মনের ভুলে নিজেই ধরেছি, কিন্তু আমি তো ছিলাম সোফায় আর ফোন তো ছিল টি টেবিলে। তাহলে এরকম হওয়ার তো কথা নয়। এবার খেলাম দ্বিতীয় ঝটকা। কল লিস্টের ডিউরেশন দেখতে গিয়ে দেখি মায়ের সাথে 15 মিনিট 39 সেকেন্ড কথা বলা হয়েছে। তাহলে কি আমি ঘুমের ঘোরে ফোন ধরেছি? হতে পারে, যা বিটকেল ঘুম আমার। তাও ভাবছি একবার ফোন করব কি না। তখন দেখছি কাঁটা 1:45 পেরোচ্ছে। এত রাতে ফোন করা ঠিক হবে কি না ভাবতে ভাবতেই ফোনের অন্যান্য কল লিস্ট চেক করতে গিয়ে দেখি সবার কাছে আমার ফোন থেকে ফোন গেছে এবং কম বেশি 5 থেকে 7 মিনিট কথা হয়েছে। এবার কেমন একটা ভয় ভয় লাগতে শুরু করলো। যদি ঘুমের ঘোরেও করি, তাতেও এতগুলো মানুষকে ফোন করার সাথে এতটা সময় কথা বলা খুব একটা সহজ ব্যাপার নয়। এবার আমার হয়েছে জলে কুমির, ডাঙায় বাঘের ভয়। এত রাতে না বাইরে বেরোনো ঠিক হবে, আবার বাড়িতেও ভয় লাগছে। আমার মতো ভীতু মানুষের একটু কিছু হলেই গায়ে কাঁটা দেয়, আর সেখানে এত আশ্চর্যের পর আশ্চর্য। যাই হোক, থাকতে যখন হবেই তখন ভয় পেয়ে তো আর থাকতে পারবে না। তাই মনটা অন্যদিকে ঘোরাতে ফ্রিজ খুলে জল আর সকালে টিফিনে নিয়ে যাওয়ার জন্য রাঁধা চাউমিনের বাড়তি অংশটা বার করে মাইক্রোওয়েভে গরম করতে দিয়ে ঘর থেকে জামা কাপড় চেঞ্জের জন্য গেলাম। ও বাবা, ঘরে ঢুকে দেখি গোটা ঘর পুরো লণ্ডভণ্ড।
কিন্তু আমার পরিষ্কার মনে আছে সকালে আমি বিছানা পরিষ্কার করেছিলাম আর রানুদি সব ঘর পরিষ্কার করে তবেই আমরা সবাই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এবার আমার মনে হলো ঘরে কেউ থাকবে না, এই কথাটা কেউ জানতে পেরেই হয়তো ঘরে কেউ ঢুকেছে। এবার তো আরও ভয় করছে, ভূতের ভয়ে তাও হয়তো সকাল অবধি বেঁচে থাকবো, কিন্তু মানুষ হলে জীবনে বেঁচে থাকলেও সে যে মৃত্যুর সমান হবে তার কোনো ভুল নেই। কিন্তু আমি তো রীতিমতো চাবিতালা খুলেই ঘরে ঢুকেছি, আর বাড়তি চাবি আছে মায়ের কাছে। আমাদের ঘরে কোনো পিছনের দরজাও নেই, এমনকি জানালা আমার শ্বশুরমশাই এমনভাবে জাল আর গ্রিল দিয়েছেন তাতে মশা মাছিরও ঢুকতে যে বিশেষ বেগ পেতে হয় সে কথা ঘরের মশার উপদ্রব কম দেখেই বোঝা যায়। তাহলে এটা কি হতে পারে? এতক্ষণে আমার মনে পড়ল যে খাবারটা তো মাইক্রোওয়েভে আছে, কিন্তু কই আওয়াজ হলো না তো টাইম শেষের। হয়তো এদিকে ভাবতে ভাবতে খেয়াল করিনি। তো কিচেনে গিয়ে দেখি সুইচ অফ। এ কী করে সম্ভব? আমি অবশ্যই অন করেছি, তাহলে কি আমি চালাতেই ভুলে গেছি? তাহলে তো নিশ্চয়ই খাবার গরম হবে না, কিন্তু না, খাবার তো দিব্যি গরম। আমার রীতিমতো গোটা গা ঘামছে, গলার শেষ জলটুকু মনে হচ্ছে গলা থেকে উবে যাচ্ছে। কিন্তু আমি এত ভয় পেয়ে গেছি যে ডাইনিংয়ে গিয়ে যে জল খাবো সেই শক্তিটুকু আমার নেই। কোনো রকমে কাঁপতে কাঁপতে ডাইনিংয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে আমার স্বামীর নাম্বারটা ডায়াল করতে গিয়ে দেখি নো সিগন্যাল। এবার আমি কি যে করি, কাকে বলি? সত্যিই কি কালকে সকালে আমি বেঁচে থাকবো? এমন সময় মায়ের ঘর থেকে এবার মনে হলো কেউ জোরে গান চালিয়েছে, এত জোর যে আমার কান ফেটে যাওয়ার জোগাড়। মানুষ এক আজব জীব। এমনিতে আমি এতক্ষণ ঠিক যতটা ভয় পাচ্ছিলাম এখন সেখানে আমার মনে হচ্ছে না লড়লে আজ রাত আমার শেষ রাত। যাই হোক, খুব ধীর পায়ে সিঁড়ির কাছ থেকে বড় একটা লাঠি জোগাড় করে আস্তে আস্তে মায়ের ঘরের দিকে এগোলাম। দরজাটা হালকা ভেজানো ছিল, আস্তে করে ঠেলতেই দরজাটা ক্যাঁক করে খুলে গেল। তারপর যা দেখলাম আমি, আমার এ জন্মে তো নয়, আগেও কোনো জন্মে দেখেছি কি না সন্দেহ আছে। হাতের লাঠির যে কোনো প্রয়োজন নেই সে কথা বুঝতে আমার আর দেরি লাগেনি, কিন্তু তখন এমনই অবস্থা যে লাঠি তো অনেক দূর, কপালের চুলগুলোর পর্যন্ত নিজের জায়গা থেকে সরার অনুমতি নেয়। এমনই চুপ করে আছি আমি। যা দেখলাম তা হলো ঘরে মায়ের বিছানার ওপর একটা 15 বছরের কাছাকাছি বাচ্চা ছেলের মতন আকারের কোনো একটা কালো ছায়া বিছানার ওপর শুয়ে আছে। আর এই বাস্ট করা পোড়া রেকর্ডারটাই বা চলছে কি করে? মা তো বলেছিল এটা তো বহু বছর আগে শর্ট সার্কিটে বাস্ট করেছে, আর তাছাড়া এটা তো ছিল ভাড়ার ঘরে, এখানে এলোই বা কী করে? আমার স্বামীর এক যমজ ভাই ছিল। আমার স্বামী যতটা শান্তশিষ্ট পড়ুয়া, তার ভাই নাকি ছিল ততটাই দুরন্ত। সারাদিন হয় খেলা নয়তো গান শুনতো। আমার স্বামী খুব ছোট থেকেই মামার বাড়িতে থাকতো মুম্বাইয়ে পড়াশোনার জন্য, আর রক্তিমের যমজ ভাই সপ্তক এখানেই থাকতো। সে যতই দুরন্ত ছিল ততটাই ছিল মায়ের প্রাণ। মাকে ছেড়ে একটা বেলাও সে কারোর বাড়ি যেত না। তো একদিন পুজোর ঠিক আগে আগে মা বাজার করতে বাইরে গেছিল, ও বাড়িতে একা ছিল। কানে হেডফোন লাগিয়ে জোর কদমে স্পিকারে গান শুনতে শুনতেই হঠাৎই শর্ট সার্কিটের দরুন কারেন্টের শক খেয়ে এবং শেষে স্পিকারটা বাস্ট করে ও মারা যায়। তারপর সবাই আস্তে আস্তে সময়ের নিয়মে এগিয়ে গেছে, কিন্তু মা ওর সমস্ত জিনিস সুন্দর করে ভাড়ার ঘরে সাজিয়ে রেখেছে। তার মানে চোখের সামনে যে আছে সে কি এই বাড়িরই ছেলে? আমার যতটা ভয় লাগছিল তার সমান কষ্ট মায়াও হতে লাগলো। কি আজব আমাদের জীবন! যে বাড়িটা আমরা এত ভালোবাসি, যে জিনিসগুলো আমরা খুব ভালোবাসি, মৃত্যুর সাথে সাথে সমস্ত মায়া আমাদের ত্যাগ করে চলে যেতে হয়। আর যদি কোনো মায়া ত্যাগ না করতে পারি তাহলে সমাজ নানা রকমভাবে জোর করে
সেই মায়া ছিন্ন করাবেই। তারপর আস্তে আস্তে আমার হাত পাগুলো একটু সাবলীল হলো। আমি লাঠিটা ফেলে খুব ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে ধোঁয়াশার ন্যায় কালো জমাট বাঁধা আকৃতিটা উঠে বসলো। গোটা ঘর পিন ড্রপ সাইলেন্স। খানিক বাদে খুব ঘড়ঘড়ে গলায় ও বলে উঠল, তুমি ঘুমোচ্ছিলে তাই আমি সবার ফোন ধরেছি। আসলে বহুদিন বদমাইশি করিনি তো। ছোটোবেলায় মা যখন দুপুরে ঘুমোতো আমি এই রকম চুপচাপ মায়ের পাশ থেকে উঠে খেলতে যেতাম। তোমার জন্য আজ বহুদিন পর রক্তিমের গলা এমনকি মায়ের সাথেও কথা হলো। তোমাকে ভয় দেখাতে চাইনি, কিন্তু আজ আমার এই জীবনের শেষ। আমাদের সমাজে বেশি দিন কেউ অতৃপ্ত হয়ে ঘুরতে পারে না। হয় তার কোনো ইচ্ছা পূরণ করার বাকি থাকতে হবে, নয়তো তার শরীর যদি সম্পূর্ণ নিয়ম মেনে যদি সৎকার করানো হয় তাহলে সে থাকে। কিন্তু আমার তো সেরকম কোনোটাই নয়। তবে বহুদিন ধরে আমি শরীর পাচ্ছিলাম না যাতে আমি প্রবেশ করতে পারি। আর বাড়িতে সবসময় মা থাকায় আমি কোনো দিন আমার পছন্দের স্পিকারটাও চালাতে পারছিলাম না। তাই আজ শেষবারের মতো একবার গান শুনতে এলাম। এতক্ষণে আমি বলে উঠলাম, শেষবারের মতো কেন? আর কোনো উত্তর নেই, শুধু শুনতে পেলাম হাওয়াটা মিলিয়ে যেতে যেতে বলছে, আমি আমার ফেরার শরীর পেয়েছি। সকালবেলায় যখন চোখ খুললাম তখন দেখি বাবা, মা, দাদা, এমনকি রক্তিম ও সামনে দাঁড়িয়ে আছে। সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মাকে দেখে আমার খুব কষ্ট হলো। আমি উঠতেই সবাই আমার কি কষ্ট হচ্ছে জানতে চাইছে। শুধু নার্স সবাইকে বলছে ওনাকে এত কথা বলাবেন না, মায়ের এখন রেস্ট নেওয়া খুব দরকার। এতে বাচ্চার আর মায়ের দুজনেরই ভালো হবে। আমি বলে উঠলাম, মা? রক্তিম বলল, মা, আমি বাবা হতে চলেছি। কিন্তু তুমি ভাড়ার ঘরে কি করছিলে? আর মাথা ঘুরে পড়ে মাথাটা কাটলেই বা কী করে? তখন নিজের মাথায় হাত দিয়ে দেখলাম সত্যিই তো মাথায় ব্যান্ডেজ। তার মানে সব কি স্বপ্ন নাকি সত্যি সপ্তক তার ফিরে আসার শরীর পেয়ে গেছে? বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।